সুমন, এই সুমন, কয়টা বাজে এখনো ঘুমাচ্ছে? এই ছেলের জীবন তো পুরোই অমাবস্যা। কি হইছে? এত সকালে কেউ ডাকে? হারামজাদা, 10টা বাজে। তো কি হইছে? একটু সকাল সকাল উঠলেই তো পারিস। কেন? সকালে উঠলে আমায় কোন দেশের রানীর বর বানাবে? তোর যা কোয়ালিটি, চাকরানিও তোকে বিয়ে করবে না। তোমার ছেলের মতো একটা রাজপুত্র এই এলাকায় আছে নাকি? সেই জন্য তো চাকরানিও বিয়ে করবে না। তিলা তো সকাল সকাল মুডটা খারাপ করে। হুম, তোর আবার মুডও আছে? তাই তুই মুডও বলতে পারিস? জানতাম না তো। জীবনে অনেক জুতার পিটুনি খাইছি, মাগার এমন অপমান জীবনে হই নাই। কোন মায়ের লগে দেখা করতে গিয়ে ধরা পড়ে মায়ের খাইছিস? আচ্ছা, আমি কি তোমার নিজের ছেলে নাকি হাসপাতাল থেকে টাকা দিয়ে নিয়ে আসছো? ফালতু কথা বাদ দিয়ে রেডি হয়ে আয়, নাস্তা খাবি। হুম। ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। আম্মু আব্বু পাশে বসে আছে, আর আমি নাস্তা খাচ্ছি আর মোবাইল কোতাচ্ছি। আজ তো তোমাদের যাওয়ারই কথা, তাই না? হুম, কই যাবো আম্মু? শুধু আমি না, তুইও যাবি। আমিও যাব মানে? হুম, তুইও যাবি। কিন্তু কোথায়? ও তোকে তো বলাই হয়নি। সামনের সপ্তাহে আমার বান্ধবীর মেয়ের বিয়ে। ভালো কথা, তো যাও। তুইও যাবি। বান্ধবীটা কার? আমার। তো তুমি যাও, আমায় কেন এর মাঝে টানতেছো? বেশি বকবক না করে খেয়ে রেডি হয়ে আয়। যেতেই হবে? হুম। আচ্ছা। এরপর দুপুরবেলা আম্মু আর আমি আম্মুর বান্ধবীর মেয়ের বিয়েতে গেলাম। যদিও বিয়ে এক সপ্তাহ পরে, আমার ইচ্ছেও ছিল না। বিকেলে এসে পৌঁছালাম। আম্মু তো ওনার বান্ধবীকে পেয়ে মহা খুশি। অনেকদিন পর দুজন একসাথে হয়েছে। আমি যদিও বা তাদের চিনি না, সামনে এগিয়ে আসলাম। আম্মু ওনার বান্ধবী আর যার বিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিল। শালা, সব সুন্দরী মেয়েগুলো এভাবে চলে গেলে আমি কাকে বিয়ে করব? কিরে, দাঁড়িয়ে কি করিস? আয় ভিতরে। না, আমি একটু এলাকাটা ঘুরে আসি। সিগারেট খেতে যাবা, তাই না? ও সিগারেট খায় না। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। রাস্তা ভুলে যাস না আবার। হুম। এলাকাটা অনেক সুন্দর, এজন্য বোধ হয় আন্টির মেয়ে এত সুন্দরী। আহ, আমার বয়সের হলে ভালো হতো। আম্মু আমার সাথে বেইমানি করলো। আজ হচ্ছে আম্মুর ওনার বান্ধবীর এত সুন্দরী মেয়ে আছে, আমায় আগে বলেনি। আগে যদি বলতো তবে কি এই মেয়ের বিয়েতে আসতে হতো? বিয়ে করে বাসায় নিয়ে যেতাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। সামনে আব্বেশা, সামনে তাকিয়ে দেখি একটা পরী মাটিতে পড়ে আছে। আমি উঠে হাতটা বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার হাতটা সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালো। এই যে, থামেন থামেন, বাসায় আম্মু আছে কিন্তু কোনো বোন নেই, আর চোখে আমি আল্লাহর রহমতে অনেক ভালো দেখি। এবার আপনি বলতে পারেন। মানে কি এসবের? না মানে, আপনি তো এখনই বলবেন বাসায় কি মা বোন নেই, চোখে দেখতে পারেন না নাকি, তাই আগে উত্তর দিয়ে দিলাম। ও, তার মানে এইসব শুনতে শুনতে অভ্যস্ত, লুচ্চা কোথাকার। এই যে, আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে নিজে উড়ে এসে জুড়ে বসেছেন। মানে মানে নিজে এসে ধাক্কা খেয়ে এখন আমায় লুচ্চা বলা হচ্ছে? তোর কপাল ভালো, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আজ তোর একদিন কি আমার একদিন। মেয়েটা বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। মেয়েটা যাচ্ছে আর বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। উফ, একটা মেয়ে যে এতটা সুন্দরী হয় সেটা একে না দেখলে জানতে পারতাম না। আর একটু এলাকাটা ঘুরে বাসায় আসলাম। বাসায় এসে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক সেই সময় আবার কারোর সাথে ধাক্কা। এবার ধাক্কাটা একটু আস্তে লাগলো, তাই পড়ে যায়নি। মাথায় হাত চেপে সামনে তাকাতেই দেখি, আরে এটা তো সেই মেয়েটা। মেয়েটা কিছু বলার আগেই আমি শুরু করে দিলাম। বাহ, ভালোই তো, হ্যান্ডসাম ছেলে দেখছেন তো, তাই পিছু ছাড়ার নামেই নিচ্ছেন না। মানে মেয়েটা ভাবিনি যে আমি এমন কিছু বলবো। মানে কি? হ্যাঁ, গায়ে পড়ে ধাক্কা খাচ্ছেন, ইচ্ছে করে আবার মানে মানে করা হচ্ছে। কি? ধাক্কা লাগার পর যতটা রেগে যায়নি, তার থেকে কয়েক গুণ বেশি রেগে গেছে আমার কথা শুনে। সেটা মেয়েটার মুখে তাকিয়ে বোঝা যাচ্ছে। সুমন, আর বেশি কিছু বলিস না, তাড়াতাড়ি পালা, নয়তো তোর গালে ব্যান্ড বাজাবে। আর আপনার সাহস তো কম না, আমার পিছু পিছু বাসায় পর্যন্ত চলে আসছেন। যান, আপনার বাসায় যান। সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? এবার ডোজটা একটু পরে দিলাম। কথাটা বলেই আমি তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকলাম।
কারণ আবহাওয়া বিপজ্জনক মনে হচ্ছে। আমি চলে আসার পর মেয়েটা বেশ কয়েকবার ডাকলো পিছন থেকে, কিন্তু আমি শুনেও না শোনার ভান ধরলাম। নতুন জায়গায় কাউকে তো চিনি না, আম্মু যে কই আছে কে জানে। ড্রয়িং রুমে বসে আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। বল। কই তুমি? আমি তো বাসায়, তুই কই? আমি তো ড্রয়িং রুমে বসে আছি। আচ্ছা, তুই ওখানেই থাক, আমি আসছি। আমি সোফায় বসে ফোন গুতাচ্ছি। একটু পরে আম্মু আর আন্টি আসলো। কেমন লাগলো আমাদের এলাকা? খুবই ভালো। আমার আব্বুটা যে কেন এই এলাকায় বিয়ে করলো না। এই এলাকায় বিয়ে করলে কি হতো? তুমি জানো এই এলাকার মেয়েরা কতটা সুন্দরী? তো তাহলে আব্বু শ্বশুর বাড়ি এসে আমি আমার শ্বশুর বাড়ি খুঁজতে পারতাম। তাই তোর শ্বশুর বাড়ি খোঁজার শখ হয়েছে? ঠিক তা না, আম্মু একটা কাজ করি, কি কাজ? আব্বুকে এখানে আরেকটা বিয়ে দেই, তাহলে তোমায় কষ্ট করে আমার বউ খুঁজতে হবে না। আমার কথা শুনে আন্টি শব্দ করে হাসতে লাগলো। কিছু মনে করিস না, আমরা এমনই সারাদিন বাসায় ঝগড়া করে দিন কাটিয়ে দিই। আরে না, তোদের ঝগড়া দেখে আমার ভালোই লাগছে। আমারও যদি ওর মতো একটা ছেলে থাকতো। আরে আন্টি সমস্যা নেই, আমি তো আছি, আমার মতো তো আর কেউ নেই। তাহলে এখন থেকে তুই আমার সাথেও ঝগড়া করবি, ঠিক আছে? শুনছি সুখে থাকতে নাকি ভূতে কিনা, আজ সেটা নিজের চোখে দেখলাম। না চাইতেই এমন ব্র্যান্ডের একটা ছেলে পাইছো তো, তাই বুঝতে পারছো না। ঠিক বলছিস। বাবা, দুজন মিলে এখন আমার ব্যান্ড বাজানো হচ্ছে। সন্ধ্যায় একটা রুমে শুয়ে আছি, হঠাৎ আম্মু নিচে থেকে ডাকলো, তাই উঠে গেলাম। আম্মু আর আন্টি রান্না করছে। আম্মু ডাকলা কেন? এই মরিচ পেঁয়াজ পুরো কেটে দে তো। ওকে বলছিস কেন? আমি দিচ্ছি, তুই রুমে যা বাবা। আরে ও সব পারে, তুই তো কাজ কর। সুমন, কিরে হা করে তাকিয়ে আছিস কেন? বুঝলা আন্টি, বাসার সব কাজ আমায় দিয়ে করায়, একটু পার্ট নিলাম। আহারে, তোর আম্মু কি করে? কূটনীতি করে সারাদিন, কিভাবে আমায় আর আব্বুকে জ্বলানো যায় সেই বুদ্ধি করে। কি বলিস? হ্যাঁ, আমার সহজ সরল আব্বুর জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। আমার কথা শুনে আন্টি আর আম্মু একসাথে হাসতে শুরু করলো। পেঁয়াজ কেটে দিয়ে আবারও যেই রুমে ছিলাম সেই রুমে আসলাম। হাতে পেঁয়াজের গন্ধ লেগে আছে, তাই হাতটা ধোয়ার জন্য বাথরুমে গেলাম। বাথরুমের দরজা খুলতেই আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ভিতরে কেউ একজন গোসল করছে, মুখে কি যেন দিচ্ছে তাই ফেস বোঝা যাচ্ছে না, তবে আমায় দেখে চিৎকার করলো। এতে বুঝতে পারলাম ওটা একটা মেয়ে ছিল। তাড়াতাড়ি বাথরুমে দরজা লাগিয়ে দিয়ে আমি রুম থেকে বের হয়ে আসলাম। এখন ছাদে দাঁড়িয়ে আছি। এটা আমি কি দেখলাম? না, আমি কিছু দেখিনি। আমি ভালো ছেলে, আর আমার তো কোনো দোষ নাই, কারণ আন্টি আমায় ওই রুমে বিশ্রাম নিতে বলছে। আমি কিছু জানি না বাবা, তবে মেয়েটা কে? সে যাই হোক না কেন, তাতে আমার কি? নিজে বাঁচলে বাপের নাম। একটু পরে কেউ একজন ছাদে আসলো। আমি শিওর এটা বাথরুমে গোসল করা ওই মেয়েটা। এসে আমার পিছনে দাঁড়িয়ে, আপনার সাহস তো কম না, আপনি সোজা আমার বাথরুমে ঢুকে পড়েছেন। সরি, আমি ইচ্ছে করে করিনি এমন। আর আপনি কে? হ্যাঁ, দেখি এইদিকে ঘুরেন। এইবার পিছনে ফিরে মেয়েটার দিকে তাকালাম। আমায় দেখে মনে হয় মেয়েটার পায়ের রক্ত মাথায় উঠে গেল, আর এইদিকে ভয়ে আমারও হাঁটু কাঁপুনি শুরু হলো। এই জায়গায় আসছি থেকে এই মেয়ের সাথে ঝামেলা লেগেই আছে। সুমন, এবার আর তোর রক্ষা নেই, তুই তো গায়া বেটা। তুই, তোর তো সাহস কম না, তুই আমার বাথরুমে? কিন্তু আমি কিছু দেখিনি। মানে? আপনি তো গোসল করছিলেন, আর তখন আমি ঢুকে পড়ি, কিন্তু আমি কিছু দেখিনি। আর যদি দেখেও থাকি কাউকে বলবো না, সত্য কথা। তার মানে তুই তুই বল, কি দেখেছিস? বলতেই হবে? মানে কি দেখছিস বল। ওই তো যা দেখার তাই। যা দেখার তাই মানে? রাগলে আপনাকে শেওড়া গাছের পেতনির মতো লাগে। কি বললি? দাঁড়া। আশেপাশে লাঠি খুঁজতে শুরু করলো। সুমন, নিজের জীবন বাঁচাতে চাস তো ভাগ। ওই কই যাস? দাঁড়া বলছি। আমায় আর কে পাই, এক দৌড়ে পকেট পার। দৌড়ে রান্নাঘরে আসলাম। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? অনেকদিন সকালে হাঁটতে যাওয়া হয় না তো, তাই একটু দৌড়ে নিলাম। আচ্ছা দেখ তো লবণ ঠিক হয়েছে কিনা। কই দাও দেখি। আমি লবণ দেখার জন্য আগালাম, এমন সময় মেয়েটা পিছন থেকে এসে আমায় মারতে শুরু করলো। কি করছেন? লাগছে তো? কিরে, তুই ওকে মারছিস কেন? সেটা পরে বলবো, আগে বলো এই বেয়াদবটা কে? তোর সুলতানা আন্টিকে তো চিনিসই, ওর ছেলে। কি রে, তুই আবার কি বেয়াদবি করছিস? কি যে বলো না আম্মু, আমি কত ভদ্র ছেলে, আমি বেয়াদবি করতেই পারি না। আর যদি বিশ্বাস না হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করে দেখো।
তোমার ছেলে কোনো বেয়াদবি করছে কিনা। আমি জানি মেয়েটা কিছু বলবে না, তাই ওকে দেখিয়ে দিলাম। ও কিছু বলবে না। তুমি বলো তো মা, কি করছে এই হারামজাদাটা? ও আমার রুমে ঢুকছিল। মিথ্যা কথা, শুধু রুমে ঢুকছিলাম নাকি? তো আর কি করছিস? কিছু করেনি আন্টি। আমি ওকে তোর রুমে বিশ্রাম নিতে বলছিলাম, আর তুই তো বাসায় ছিলি না, কখন আসলি? মেয়েটা আর কিছু না বলে চলে গেল। সত্যি করে বল তো কি করছিস? আমি না হয় মিথ্যা বলবো, কিন্তু মেয়েটা তো মিথ্যা বলবে না। শুনলাই তো, কিছু করিনি। তোমার কাছে থাকাই যাবে না, খালি উল্টা পাল্টে প্রশ্ন করো। আন্টি তুমি কি করছো? আম্মুর কাছে থেকে আন্টির কাছে আসলাম। দেখতেই তো পারছিস, মেয়েটা কে গো? আমার ছোট মেয়ে। বলেনি তো যে তোমার ছোট মেয়ে আছে, সেটাও আবার পরীর মতো। বলে কি হতো? সেটাই তো। আচ্ছা, তুমি আমার মতো একটা ছেলে চাও, তাই না? কেন? একটু আপডেট হওয়া যায় না? এই বয়সে কি আর তোমার ছেলে হবে? আর যদি ভুল করে হয়েও যায়, সেটা তো আমার মতো হবে না। তো আমাকে জামাই বানায় নিলেই তো হয়, সব সমস্যার অবসান। এটা কি আপডেট টেকনিক নাকি, যে মেয়ের পরিবর্তে মেয়ের মাকে পড়াচ্ছিস? তোরা দুজন বিড়বিড় করে কি বলিস রে? সেটা তোমার না জানলেও চলবে, এটা আমাদের সিক্রেট ব্যাপার। ও, রাতে খেতে বসেছি সবাই, সেখানে আপু আন্টির সবার সাথে পরিচয় হলো। আন্টির স্বামী আরো বেশি রোমান্টিক মনে হচ্ছে, কিন্তু আন্টির ছোট মেয়েটা এখনো আসেনি। তাচ্ছু, দেখ তো তাঞ্জু এখন আসছে না কেন? ও আচ্ছা, তার মানে ওই পরীর নাম তানজু। আচ্ছা, দেখছি। আপু, আমি থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? তুমি বসো, আমি নিয়ে আসছি। নিয়ে আসতে পারবা? ও কিন্তু খুব জেদি। এই ব্যাপার, না আসলে কোলে করে নিয়ে আসবো, যদি পারমিশন দেয় আঙ্কেল। দেখিস আবার ফালাই দিস না। ওকে। আমি এখন তানজুর রুমের সামনে নক করব নাকি না? না বাবা, নক না করে ঢুকে পড়ে আবার দেখা যাবে ভিতরে কি না কি করছে। দরকার নেই। মেয়ে আই আসবো? না, কেন? কোনো বেয়াদবকে আমি আমার রুমে অ্যালাউ করি না। আপনি কি আমায় অপমান করার চেষ্টা করছেন? আপনার কি মনে হয় আমি আপনাকে অপমান করার চেষ্টা করছি? তো ডিরেক্ট অপমান করছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি অপমান বোধ করলাম না। আজব মানুষ তো। খেতে রাখছে, চলেন। আমি যাব না। ওকে, কোনো সমস্যা নেই। আমি রুমের ভিতর আসলাম, দেখি ও মনে হয় পড়ছে, কিন্তু আমি তো আবার আজব মানুষ, তাই ওকে কোলে তুলে নিলাম, নিয়ে নিচে আসলাম। কতগুলো যে মাইর হজম করতে হলো আল্লাহ ভালো জানে। আমি তানজুকে কোলে করে নিয়ে নিচে আসলাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তানজুকে নামিয়ে দিলাম। আব্বু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? ওকে কিছু বলো। আঙ্কেলের থেকে পারমিশন নিয়েই আপনাকে কোলে নিছি। মানে? আমি তো ভাবছিলাম তুই মজা করছিস। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু ও যে সত্যি কোলে নিবে ভাবিনি। আমি তো বললাম যে যদিও না আসে তাহলে কোলে করে নিয়ে আসবো। বলছিস জন্য কি সত্যি সত্যি কোলে নিবি তুই? তুমি তো জানোই আমি যেটা বলবো সেটা করবই। কিছু মনে করিও না, তুমি বসো, খেয়ে নাও। খাবো না আমি। তানজু চলে যাচ্ছে, এই যে দাঁড়িয়ে পিছনে তাকালো। এত কষ্ট করে 80 কেজি ময়দার বস্তা তুলে নিয়ে আসলাম, আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন? হে ইউ, 80 কেজি ময়দার বস্তা কাকে বললেন আপনি? আমি তো আপনাকে বলিনি, এখন এসে খেয়ে নেন। আমি খাবোই না, আমি গেলাম আম্মু। তাহলে আবার গিয়ে কোলে করে নিয়ে আসবো কিন্তু, আর এবার কিন্তু ফেলাই দিব। সো এসে খেতে বসুন। তানজু আর কিছু না বলে বসে পড়লো। আমার মেয়েটা এত ভদ্রভাবে বসলো, ভাবা যায়? তুমি কি বলতে চাচ্ছ? আমি অভদ্র? আমি সেটা তো বলিনি, তোকে তো খাবার টেবিলে পাওয়াই যায় না। আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি যতদিন আছি ওনাকে 3 বেলায় খাবার টেবিলে পাওয়া যাবে। তানজু আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। কি আর বলবে, বকা দিচ্ছে নিশ্চয়ই। আর সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ করে সবাই সবার রুমে গেল। আমায় একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে না গিয়ে ছাদে আসলাম। একটু আন্টি আমায় ডাকতে ডাকতে ছাদে চলে আসলো। তুই এখানে আর আমি তোকে রুমে খুঁজছি। তাই
হঠাৎ এত খোঁজাখুঁজি কেন? দরকার আছে, তার আগে বল তুই ছাদে কি করিস? রুমে একা একা ভালো লাগে না, তাই ছাদে এসে তারা গুনি। অনেক তারা গুনছিস, এখন একটা কাজ করতে পারবি? কি কাজ? তাঞ্জু ইংরেজিতে কি যেন একটা বুঝছে না, একটু বুঝিয়ে দিতে পারবি? কোন ক্লাসে পড়ে? এইবার ইন্টার পরীক্ষা দিবে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, দেরি করিস না। আচ্ছা, আমি আর কিছু সময় ছাদে থেকে নিচে চলে আসলাম। আসবো? কেন? আজব তো, কেন মানে কি? কেন মানে আপনি আসবেন কেন? আন্টি বলল আপনি নাকি কি যেন বুঝতে পারছেন না, তাই জন্য। আমি কোনো বেয়াদবের থেকে বুঝে নিতে চাই না। ও আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আমার রুমে এসে শুয়ে মোবাইল গুতাচ্ছি। অদ্ভুত মেয়ে, ওর সাথে কি এমন করলাম যে ও আমায় বেয়াদব বলল? যা বলে বলুক, তাতে আমার কি? কি রে, তোকে কি বললাম? আন্টির কথায় ফোনটা রেখে আন্টির দিকে তাকালাম। ও তুমি? হ্যাঁ বলো। তোকে যে বললাম ওকে একটু দেখিয়ে দিতে। আমি তো দেখিয়ে দিতে গেছিলাম, কিন্তু ও তো বলল ওর লাগবে না। তুই আয় আমার আমি আন্টির সাথে তাঞ্জুর রুমে আসলাম। কি রে, তুই তো একটু আগেই বললি কেউ দেখিয়ে দিলে ভালো হতো, তাহলে এখন আবার কি হলো? আমি কোনো বেয়াদবের থেকে দেখিয়ে নিতে চাইনি। বেশি কথা না বলে যা যা সমস্যা আছে ওকে বল, ও যতটা পারে দেখিয়ে দিবে। সুমন তুই বস এখানে। আচ্ছা। আন্টি চলে গেল, এখন তার কোনো উপায় নাই, তাই বাধ্য হয়ে খাতা নিয়ে এসে বসালো। আমি সুমন। তো আমি কি করব? আমি এখানে আপনার সাথে পরিচিত হওয়ার জন্য বসিনি। ও হ্যাঁ, তাই তো, সরি ভুলে গেছিলাম। তো কি কি সমস্যা আপনার? সবগুলো আইটেম ফার্স্ট ইয়ারে করছি, এরপর তেমন প্র্যাকটিস করা হয়নি। নোট খাতাটা একটা ফ্রেন্ড নিয়ে গেছে, আর এদিকে কাল পরীক্ষা আছে। প্রথমে ভাবছিলাম পড়াবো না, মজা নিব, কিন্তু কাল যেহেতু পরীক্ষা আর ওকে খুব চিন্তিত লাগছে, তাই মজা নিয়ে মন চাচ্ছে না। আর চিন্তায় মেয়েটার মুখটা চুপসে গেছে। মেয়েরা সচরাচর এমনই হয়, সামান্য পরীক্ষা নিয়ে এরা যে পরিমাণ চিন্তা করে, আমরা ছেলেরা বিসিএস পরীক্ষায়ও এতটা চিন্তা করি না। 2 দিন পর আপনার বোনের বিয়ে, আর আপনি পরীক্ষা নিয়ে চিন্তা করছেন? আমি হলে পরীক্ষাই দিতাম না। তাঞ্জু আমার দিকে তাকালো, ওর চোখের ভাষা স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কথা বলা ও পছন্দ করছে না। তাহলে কি আর্টিকেল থেকে শুরু করব, নাকি প্রিপোজিশন বা অন্য কিছু শুরু করব? আপনার যা ইচ্ছে, আসছে বড় টিচার হতে। বিড়বিড় করে বলল। আমি যদিও শুনলাম, কিন্তু ওদিকে গুরুত্ব দিলাম না। আমরা ক্লাস 10-এ ইন্টারের ইংলিশটা শেষ করি, এরপর ফার্স্ট ইয়ারে স্যার সবগুলো আইটেমের কম বেশি শর্ট নিয়ম শিখিয়ে দেয়। আমি তাঞ্জুকে সেই সব নিয়মগুলো বুঝিয়ে দিলাম। ওকে বোঝাতে কখন যে একটা বাজলো বুঝতেই পারিনি। এগুলো কি মাথায় থাকবে? হ্যাঁ। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও ভালো স্টুডেন্ট, আর সুন্দরী মেয়েরা সবসময় ভালো স্টুডেন্টই হয়। এই জন্য রোগী চিকিৎসা করার জন্য হাসপাতালে না গেলেও ডাক্তার নার্সকে দেখার জন্য ঠিকই যায়। তাহলে আমি এখন আসি, আল্লাহ হাফেজ। হুম। আমার মুখের দিকে তাকিয়ে আছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলুন। পরীক্ষা কখন? দুপুরে। তাহলে এখন ঘুমিয়ে পড়ুন, আপনার জন্যই ভালো হবে। আমি ও রিপ্লাইয়ের অপেক্ষা না করেই চলে আসলাম। যদিও বা আমরা ছেলেরা কখনো পরীক্ষার আগের রাত ছাড়া পড়তে বসিনি, কিন্তু মেয়েরা এতটা চাপ নিতে পারবে না। দেখা যাবে সারা রাত বই পড়ে পরীক্ষায় গিয়ে নাক ডাকছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার মুভি দেখার সময়টা মাঝখান থেকে ফিনিশ হয়ে গেল। কি আর করার, সুন্দরী মেয়ের পাশে কিছু সময় কাটাতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। তাঞ্জু আর আমি সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটছি, তাঞ্জুর হাত আমার হাতে। হঠাৎ করে আমি ওকে টান দিয়ে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছু সময় আমার বুকে মুখ লুকিয়ে থাকলো। হঠাৎ আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিল। সাথে সাথে আমি চমকে উঠলাম। তার মানে আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। যাই হোক, ভাগ্য ভালো এটা স্বপ্ন ছিল, নয়তো এতক্ষণে আমার 12টা বাজিয়ে দিত। যে লেভেলের ডাইনি, পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখি 10টা বাজে। এটা কি হলো? 10টা বাজে, অথচ এখনো কেউ আমায় ডাকেনি। আম্মু ভালো করেই জানে আমি একটু জমিদার টাইপ। বাসায় তো এমনিতেই 10টার আগে আমার সকাল হয় না। উঠে ফ্রেশ হয়ে ভিটামিন ডি নেওয়ার জন্য ছাদে আসলাম, কিন্তু আজ আকাশটা একটু মেঘলা। ছাদে এক পাশে 2টা মেয়ে দাঁড়িয়ে কি যেন করছে। একটা তো তাঞ্জু, অন্যটাকে যাই হোক না কেন তাতে আমার কি,
আর চোখে তাকিয়েছিলাম, তাই বুঝতে পারলাম তানজু মেয়েটাকে আমার দিকে দেখিয়ে দিয়ে কি যেন বলল। এটাই একটা সুযোগ, গিয়ে কথা বলে আসি। মেয়েটাকে আমায় দেখিয়ে দিয়ে আবার অন্যদিকে মুখ ফিরালো। আমায় নিয়ে কথা হচ্ছে বুঝি? পিছনে থেকে হঠাৎ করে কথা বললাম, এই জন্য একটু চমকে গেছে। আপনি আপনি এখানে কেন? আমায় নিয়ে কথা বলছেন, তাই জন্য শুনতে আসলাম। কি বলছেন? আমাদের কি আর কাজ নেই যে আমরা আপনাকে নিয়ে কথা বলবো? আমায় নিয়ে কথা বলাটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি নিজেকে কি ভাবেন যে সবাই আপনাকে নিয়ে কথা বলবে? আমি নিজেকে অনেক কিছু ভাবি, অনেক বড় কিছু, অনেক ভালো, হ্যান্ডসাম ইত্যাদি। নিজের ঢোল নিজে পিটাইতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? নিজের ঢোল নিজেকেই পিটাইতে হয়। আর উল্টো পাল্টা বলার জন্য তো আপনার মতো দুষ্টু প্রতিবেশীর তো অভাব নেই। কি বললেন? ও, কানেও সমস্যা আছে? আমি তো ভাবছিলাম শুধু মাথাটা একটু গরম। যাই হোক, বাসায় কি সব সমস্যার কথা জানে? না জানলে আমি জানিয়ে দিব, সমস্যা নেই। আমি আপনাকে ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব। তানজুকে থামিয়ে দিয়ে বললাম, বাইদা রাস্তা, আমি সুমন। তানজুর পাশের মেয়েটাকে বলে হাত বাড়িয়ে দিলাম। আমি মেঘা। তুই ওনার সাথে হ্যান্ডশেক করলি কেন? সবাই কি আপনার মতো গাইয়া নাকি? কি বললেন? আমি গা আস্তে আস্তে, কেউ শুনে নিবে। আর হ্যাঁ, আপনার হাসিটা অনেক সুন্দর। যদি ভাবেন লাইন মারছি তাহলে সেটাই ভাবতে পারেন, কিন্তু সত্যি বলতে আমি ভয় পাই না। তানজু হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই আমি চলে আসলাম। তবে বুঝতে পারছি ও ওর বান্ধবীকে খুব বকাবকি করছে। আমি সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ একসাথে করি, তাই আমারটা হয় ব্রাঞ্চ। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি। আম্মু রুমে আসলো। আসুন আসুন, একটু দর্শন দিন। খাওয়া করছিস? প্রায় 1টা বাজে। এক্ষুনি জিজ্ঞেস করছে খাইছে নাকি। আল্লাহ, তুমি মনে উঠাই নাও, নয়তো রশি ফালাও, নিজেই উঠে যাই। তোর তো সকাল শুরু হয় 12টায়, তো আমার কখন বলা উচিত? সেটাও ঠিক বলছো। তো কই ছিলা সকাল থেকে? তাসুর সাথে পাশে ওদের একটা বাগান আছে, সেখানে গেছিলাম। ও আচ্ছা। আম্মু আর আমি গল্প করছি, এমন সময় আন্টি রুমে আসলো। মা ছেলে মিলে কি গল্প করছিস? আমার আব্বুকে কেমন পটাইছে সেটাই শুনতেছি। কেন, তুমিও শুনবা নাকি? তোর আম্মু আব্বুর শুরু থেকে শেষ আমি জানি, আমার আর জানা লাগবে না। তোর কি এখন কোনো কাজ আছে? ওর আবার কাজ? সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া ওর কোনো কাজ নেই। তাহলে তাঞ্চুকে একটু এগিয়ে দিয়ে আয়, ও নাকি লেট হয়েছে। তোর আঙ্কেল কি যেন কাজে ব্যস্ত, তাই তোকে যেতে বললো। বাহ, এখন থেকে জামাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ। বেশি বকবক না করে গিয়ে দিয়ে আয়। আমার তো সমস্যা নেই, কিন্তু তোমার মাইয়া যাইব কি মন লাগে? তুই আবার বরিশাল্লা হইলি কবে? হেইয়া মনও তুমি বুঝবা না। বুঝতেও চায় না, তাড়াতাড়ি আয়, ও নিচে বসে আছে। ওকে। আমি রেডি হয়ে নিচে আসলাম। আমায় দেখে সাপের মতো ফুসছে, মনে হচ্ছে এই বুঝি ছোবল খাই। তাঞ্জু, সুমন তোকে এগিয়ে দিয়ে আসবে। আমি ওর সাথে যাব না। তোর আব্বু কাজ করছে, তাই ওকে যেতে বললাম। আমি হেঁটেই যাব। অলরেডি 1:30 পার হয়েছে। 2টায় পরীক্ষা, যেতে পারবেন তো? কোনো উপায় না দেখে তানজু আমার সাথে যেতে রাজি হলো। ঠিক আছে, আমি যাব, তবে রাস্তায় আমার সাথে কোনো কথা বলা যাবে না, আর বাইকের হার্ড ব্রেক করা যাবে না। শুনলি তো কি বললো? আমার কানে কোনো সমস্যা নেই, সবকিছু শুনি। ওকে ব্রেকে পা দিবই না। আর বাকি রইল কথা বলা। তো আমি পারলে রাস্তার পাশে কলা গাছের সাথে কথা বলবো, তবুও আপনার মতো ইয়ের সাথে না। ইয়ে ইয়ে মানে কি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন আসেন। আজ আসি আগে, তারপর আব্বুর হচ্ছে। রাগ করে হন হন করে বেরিয়ে গেল। আন্টি, আপনার জামাই আর মেয়ে শর্ট ড্রাইভে যাচ্ছে, দোয়া কইরেন। তাড়াতাড়ি যা, ফাজিল একটা। আমি বাইক চালাচ্ছি আর তানজু পিছনে বসে আছে। ইস, যদি আমার কাঁধে বা কোমরে ধরতো তাহলে কতই না রোমান্টিক কাপড় লাগতো। শালীর মনে কোনো রস নেই। থুক্কু, হেঁটে তো আমার বউ লাগে। পিছনে বসে আছে, কোনো কথা বলছে না, শুধু মাঝে মাঝে ডান দিকে বাম দিকে বলে পথ দেখাচ্ছে। কেমনটা লাগে? সামনে একটা স্পিড ব্রেকার। আমায় মাথায় হালকা একটু দুষ্টুমি চাপলো। আমি স্পিড ব্রেকে কোনো প্রকার চাপিয়ে দিইনি। তানজু আর আমার মাঝে প্রায় 4 আঙ্গুল দূরত্ব ছিল। ও ছিটকে এসে আমার গায়ের উপর পড়লো। এটা কি করলেন? আমি আবার কখন কি করলাম? আপনি ওখানে ব্রেক করলেন না কেন?
আপনি তো ব্রেক করতে নিষেধ করছেন। ও, এর মানেটা এটা ছিল তাহলে? মানে কি? কিসের মানে কি ছিল? আপনি ভালো করে জানতেন রাস্তায় স্পিড ব্রেকার আছে, আর তাই জন্য আমায় ব্রেক করতে নিষেধ করছেন, যাতে সেই সুযোগে আপনি আমার সাথে ধাক্কা লাগতে পারেন। বুঝি তো, সবই বুঝি। শুনুন, আপনি শুনুন, আমার দেহ মন সব আমার ভালোবাসার জন্য। আপনি ভুলেও নজর দিবেন না। আমি আপনার মতো আমার মতো কি? আমার মতো ছেলেকে এতদিন মনে প্রাণে চেয়ে এসেছেন? আমার বইয়েই গেছে। তাহলে কি? হ্যাঁ, আমি আপনার মতো ফালতু ছেলে কখনো দেখিনি। তাই বুঝি এই ফালতুর থেকে সাহায্য নিতে হচ্ছে? আপনি বাইক থামান, আমি নেমে যাব। হ্যাঁ, আমায় তো পাগলা কুত্তায় কামড়ে দিছে যে আমি আপনাকে নামাই দেই আর আপনি গিয়ে আন্টিকে বলেন, এরপর আমি বকা শুনি। কোনো দরকার নেই। আর কতদূর সেটা বলেন। আজব গ্রহের প্রাণী আপনি, মানব পর্যায়ে পড়েন না আপনি। আমি জানি তো আমি মানব পর্যায়ে পড়ি না, সেই জন্যই আমি তো মহামানব। হাসবেন না, আমার গা জ্বলে যায়। তাহলে গায়ে পানি ঢেলে দিব কি? এইখানে দাঁড়ান। তাহলে এখানেই পরীক্ষা। তাঞ্জু নামলো বাইক থেকে, আর আমিও বাইকটা ঘুরিয়ে নিলাম। আর পানি ঢেলে দিবেন মানে কি? ভিজে শরীরে আপনাকে অনেক সুন্দর লাগে, কথাটা বলেই আর কে আমায় পায় হাতের কাছে পেলে শিওর আজ আমার 40-এর তারিখ ঠিক করে ফেলতো। তবে বাসায় না জানি কি করে। আমি বাসায় এসে রুমে যাচ্ছি, দেখি আন্টি রান্না করছে। আন্টি একা একা রান্না করছো যে, আমু কই? ঘুমাই। ও আচ্ছা, আমি আসবো সাহায্য করতে। আয়। আমি রান্নাঘরে আসলাম, আন্টিকে টুকিটাকি সাহায্য করছি। তুই তো অনেক লক্ষ্মী ছিলে, সব কাজ পারিস। এই জন্যই তো বলছি জামাই বানাই নাও, তোমার মেয়ের কপাল খুলে যাবে। হঠাৎ আমার মেয়ের পিছনে পড়লি কেন? মনে ধরছে শাশুড়ি আম্মা। ওই হারামজাদা, আমি তোর শাশুড়ি লাগি? এখন হয়তো লাগো না, কিন্তু পরে তো ঠিকই শাশুড়ি হবা। আহারে, ছেলের শখ কত। শুধু শখ না, তোমার মেয়েকে বিয়ে করে তোমার শাশুড়ি বানাবো। তুই কি সিরিয়াস? তো কি মজা মনে হচ্ছে? অবশ্যই আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার মেয়েকে পড়াতে পারিস তাহলে তোর সাথেই তাঞ্জুর বিয়ে দিব। সত্যি? ওকে, ডান। ওকে, এই কথা তুই আর আমি ছাড়া কেউ যেন না জানে, এটা সিক্রেট মিশন। ওকে। তোর যদি কোনো সাহায্য লাগে তাহলে বলবি আমায়। আমার থেকে তো দেখি তোমার ইন্টারেস্টই বেশি, তাই নাকি? হ্যাঁ, রামু আমার বান্ধবী, আর তোর সাথে যদি আমার মেয়ের বিয়ে দেই তাহলে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে। আর তাছাড়া তুই ছেলে হিসেবে তো। থাক থাক, আর পাম মারতে হবে না, বুঝতে পারছি আমি। কিন্তু আমার মনে হয় না তুই পটাতে পারবি। মেয়ে না পটুক, মেয়ের মা তো পটে গেছে। এইবার মেয়ের বাবাকে পটাবো, তারপর মেয়ে। কথায় কথায় এভাবে হাসবি না তো। কেন, হিংসা হয়? আমার মতো হতে চাও? কাজ নেই তো আমার, যা ফ্রেশ হয়ে খেতে আয়। রুমে এসে ফ্রেশ হয়ে এসে খাওয়া করে আবার রুমে এসে মোবাইল চাপা শুরু করলাম। বেশ কিছু সময় মোবাইল চাপার পর মোবাইলটা বুকের উপর রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে খুব চেঁচামেচির শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। কি রে, কি হলো আবার? বউ কি পালানো নাকি? আন্টি আমার রুমে এসে ঢুকলো। আন্টি, কি হয়েছে? ফাজিল ছেলে, তুই তাঞ্জুকে কি বলেছিস? আমি কখন, কোথায়? আমি তো কিছু বলিনি। তাহলে ও তো রেগে গেছে কেন তোর উপর? আমি কি জানি? তুই কিছু জানিস না? এবার ঠেলে সামলা, আসতেছি তোর রুমে একটু পরে। আজ তোর 12টা বাজিয়ে দিব। সেটা না হয় দেখা যাবে। বউয়ের রাগ কন্ট্রোল করতে হবে, সেটা এখন থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। অনেক রেগে আছে, উল্টো পাল্টে কিছু বলিস না কিন্তু। আন্টি চলে গেল। আমি বসে বসে তাঞ্জুকে কন্ট্রোল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু পরে তাঞ্জু আমার রুমে আসলো। তুই আসার সময় আমায় কি বলেছিলি? হ্যাঁ, কেন শোনেননি? আর যদি আমার সাথে কখনো বেয়াদবি করিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। সেটা না হয় পরে বুঝবো, কিন্তু আমায় এটা বলুন তো, কারো পারমিশন ছাড়া তার রুমে আসা এটা কি বিয়াদবি নয়, নাকি এটা ডিজিটাল ভদ্রতা? এটা আমার বাসা, আমি যখন খুশি যে রুমে ইচ্ছে যাব, তাতে কার কি? ও তাই বুঝি। ঠিক আছে, থাকুন আপনার রুমে। আপনি যখন বের হয়ে যাবেন তখন আমায় বললেন। মানে? আর কিছু না বলে চলে আসলাম ছাদে, কারণ আমি যতই কথা বলবো ও ততই ঝগড়া করার জন্য লাফালাফি করবে। সো দরকার নেই। তাঞ্জু আমার পিছনে পিছনে ছাদে আসলো। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই জন্য কি আমার পিছনে পিছনে ঘুরতে হবে নাকি? আরে বাবা, আপনাদের বাসাতে